যুদ্ধের আজ ভারত মহাসাগরে একটা ছবি দেখাই আপনাদের। এটি একটি ইরানিয়ান জাহাজ। কোথায় না একেবারে শ্রীলঙ্কার দক্ষিণে গল উপকূল, সেখানে এই জাহাজটি ডুবে গিয়েছে এবং জাহাজটি ডোবার আগে শ্রীলঙ্কার কাছে সাহায্য চাওয়া হয়েছিল। জাহাজ ডুবছে, শ্রীলঙ্কার পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী জানাচ্ছেন যে শ্রীলঙ্কার কাছে সাহায্য চেয়েছিল এই ইরানের জাহাজটি, যে জাহাজটির নাম IRIS ডেনা, ইরানের নৌবাহিনী নৌতরী এটি। এবং শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে শ্রীলঙ্কার দক্ষিণের বন্দর গল থেকে 40 নটিক্যাল মাইল দূরে এই জাহাজটি ছিল। সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছিল এবং তারপর দেখা গেল জাহাজটি ডুবে গেছে। এবার এটা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে আমেরিকা রয়েছে? 101 জন এখনো পর্যন্ত নিখোঁজ, 101 জন নিখোঁজ। সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে সেরকম আশঙ্কাই তো করা হচ্ছে। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, এটা কিভাবে সম্ভব আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। ভারত মহাসাগর অর্থাৎ বলতে গেলে ভারতের জলসীমার একেবারে কাছে, হ্যাঁ, শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্ত, সেখানে ইরানের একটি জাহাজ নৌতরী, ইরানের সেই নৌতরীতে যদি আমেরিকাও অ্যাটাক করে বলে ধরে নেওয়া হয়, কিভাবে সম্ভব? দেখুন, ভারত মহাসাগর জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর সেটা সুবিস্তৃত। 1960-এর দশকে যখন ভারত মহাসাগর খুব উত্তেজনাপূর্ণ, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোকে ফুয়েলিং বা মেরামতির স্বীকৃতি দিয়েছিল শ্রীলঙ্কা সরকার। এখন বহু বছর পরে এমন একটি উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলো শ্রীলঙ্কার উপকূলের খুব কাছে, সেটা হচ্ছে ইরানের জাহাজ ডুবে গেল। আর এমন একটি সময় হলো যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য যুদ্ধ হচ্ছে। এটা হতে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। যদি এটা হয়ে থাকে, যেটুকু শুনলাম যে ইরানের যুদ্ধ জাহাজ থেকে যে সাহায্য চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার যে উপকূল রক্ষী বাহিনীর কাছে, সেটা পায়নি বা শ্রীলঙ্কা দেয়নি। যাই হোক, কিন্তু যদি সাহায্য করার মতো সামর্থ্যের অবস্থা থাকতো, আমার মনে হয় এমন অবস্থাতে সাহায্য করা উচিত ছিল শ্রীলঙ্কার। আবার এটাও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল, এরকম কোনো যুদ্ধ জাহাজ যদি যায় শ্রীলঙ্কার উপকূল দিয়ে, তাহলে সেটা যদি ডুবে যায় সাহায্য শ্রীলঙ্কা সরকার যেন না করে। এখন পরিস্থিতি যাই হোক, কিন্তু এই অবস্থায় এতদিন পর্যন্ত পুরো বিষয়টা মধ্যপ্রাচ্যে ছিল, যার প্রত্যক্ষ প্রভাব আমাদের উপর পড়ছিল বা বিভিন্ন দেশের উপর পড়ছিল। তার কারণ তেলের দাম বাড়বে, পরবর্তীতে হয়তো তেলের দাম বাড়বে, তার জন্য জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু যুদ্ধতরী, ইরানের যুদ্ধতরী ভারত মহাসাগরের কাছে, এবং সেটাকে আমেরিকা সাবমেরিন থেকে অ্যাটাক করে সেটাকে গুড়িয়ে দিচ্ছে বা ডুবিয়ে দিচ্ছে, এটা আমাদের কাছে কতটা অস্বস্তি? দেখুন, আমেরিকার সাথে যতই আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাক, কিন্তু যেহেতু শ্রীলঙ্কা আমাদের সাথে মেরিটাইম বর্ডার শেয়ার করে এবং খুব কাছাকাছি অবস্থিত, সুতরাং শ্রীলঙ্কার খুব কাছে ভারতের খুব কাছাকাছি একটি জায়গায় যদি ইরানের রণতরী ডুবে যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কিন্তু আশঙ্কার অবকাশ আছে বই কি। অর্থাৎ যুদ্ধটা তাহলে এই দিকে লিঙ্গারিং করতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চলে আসতে পারে। এমনিও যদি জিওগ্রাফিক্যালি যদি দেখি, তাহলে ইরান খুব একটা দূরে নয়, অর্থাৎ পাকিস্তানের যে গদরপুর সেখান থেকে প্রায় 80 কিলোমিটারের মধ্যে। আবার এইদিকে শ্রীলঙ্কা যদি দেখি, পাশে আবার মালদ্বীপস রয়েছে। মালদ্বীপস একটা অসুরক্ষিত দ্বীপরাষ্ট্র, সেখানে নিজস্ব নৌবাহিনী নেই, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেই। সুতরাং এই অঞ্চলে ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস এর যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে যদি আমেরিকার মতো শক্তিশালী দেশের নৌবাহিনীর আধিপত্য বৃদ্ধি পায় এবং অন্য কোনো দেশের যুদ্ধজাহাজকে টার্গেট করে, তাহলে যুদ্ধটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটা কিন্তু ভারতের নৌ নিরাপত্তার পক্ষে বা দক্ষিণ এশিয়ার এন্টায়ার নৌ নিরাপত্তার পক্ষে একটা উদ্বেগের কারণ। দেবাশিস বাবু, সঙ্গে থাকুন প্লিজ। একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যখন মনে হয়েছিল যে খামেইনিকে মারার পর, হত্যা করার পর, তারপরে ইরান হয়তো কিছুটা হলেও দমে যাবে, কিন্তু
সে আমেরিকার সেই আশা যে দুরাশা হয়ে রয়ে গেল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণ দেখা যাচ্ছে ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং যেখানে যেখানে আমেরিকার বেস রয়েছে সেই আরব দেশগুলোর উপরে হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, জেরুজালেমেও অ্যাটাক করছে, জেরুজালেমেও অ্যাটাক ইরানের। এরকম একটা জায়গায় দেবাশিসদার কাছে আমার প্রশ্ন থাকবে। দেবাশিসদা, আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধ যতদিন চলবে ততদিন পর্যন্ত আমাদের অস্বস্তি বাড়বে, আমাদের সমস্যা বাড়বে। কি মনে হয় মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কি অবস্থা? আদৌ এটা প্রশমিত হওয়ার কোনো জায়গা রয়েছে কি? মধ্যপ্রাচ্যের এর আগে যে যুদ্ধগুলো আমরা দেখেছি সেগুলো কখনো দেখেছি ইরাক ইরান যুদ্ধ, কখনো প্যালেস্টাইন বা ইসরায়েলের মধ্যে বিবাদ, কখনো আরব স্প্রিংকে কেন্দ্র করে আমেরিকার যে ন্যাটো বাহিনীর গাদ্দাফির ব্যবস্থাকে উড়িয়ে দেওয়া, কখনো ইরাকের উপর হামলা 2003 সালে। কিন্তু সার্বিক যুদ্ধ মধ্যপ্রাচ্যে কখনো হয়নি। আর মাঝে মাঝে যেটা হয়েছে 2014-15 সময় আইসিস এর মানে উদ্ভব এবং সেখানে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী নৈরাজ্য। কিন্তু এই যুদ্ধ দেখা যাচ্ছে ইরান একদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমেরিকার যে অন্যান্য মানে মিত্র রাষ্ট্রগুলো, ছোট ছোট মিত্র রাষ্ট্র, বাহারিনিতে শুরু করে কুয়েত, ইউএই, সেগুলোর উপর আক্রমণ করছে। কেন? কারণ মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, নৌঘাঁটি রয়েছে, সে বিমান ঘাঁটি রয়েছে। সুতরাং সেখানে এটা একটা দিক। পাশাপাশি এটা কিন্তু শিয়া সুন্নি যে লড়াই মধ্যপ্রাচ্য জুড়ে, সেটারও একটা লড়াই। কারণ হচ্ছে একদিকে শিয়া শক্তি মানে ইরানের নেতৃত্বে এন্টায়ার সুন্নি দুনিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে মধ্য, তাদের বিরুদ্ধে লড়াই, আবার ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই। এটা হচ্ছে পলিটিক্যাল আসপেক্ট, মানে পলিটিক্যাল ইসলামের ব্যাপারটা। আর দ্বিতীয়ত যে স্ট্র্যাটেজিক্যালি যদি দেখি, যে দীর্ঘদিন ধরে ইরানকে কোণঠাসা করার জন্য যে ইরানের বিরুদ্ধে বলা হয়েছিল ইরান একটি রোগ স্টেট, আমেরিকা দাগিয়ে দিয়েছিল এবং সেখানে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে বা সরবরাহ করে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি, এই অভিযোগ হেনেছিল। এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল, কিন্তু কিছুই পায়নি ইরানে। তারপর ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা, একঘরে করে দেওয়া, এগুলো করা হয়েছে। এবার যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কেমানের মৃত্যু হয়েছে, মেরে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলি শক্তি, সেহেতু তারা এটা শেষ দেখে ছাড়বে। কারণ ইরানের দেখুন অর্থনৈতিক বিপর্যস্ত হলো, এবং এই শেষ দেখতে গিয়ে যত দিন যাবে, ততদিন যুদ্ধ করাবে, ততদিন পর্যন্ত অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকবে, অশান্তির পরিবেশ তৈরি হয়ে থাকবে মধ্যপ্রাচ্যে, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব প্রায় সব দেশকেই ভুগতে হবে। হরমুজ প্রণালী এমন একটি জায়গা, যে জায়গা দিয়ে তেল আসে, যে তেলের 40% অন্তত ভারতের আমদানির 40% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। শুধু তাই নয়, চীনকে অপেক্ষা করতে হয় তেলের জন্য, এই হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে। কিন্তু হরমুজ প্রণালীর দখল নিয়ে রেখেছে ইরান। সেখান দিয়ে কোনো ট্যাঙ্কার এলে বা কোনো জাহাজ এলে সেই জাহাজকে আটকে দিচ্ছে বা সেই জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহার করা হবে, অর্থাৎ মার্কিন নেভি তারা কর্ডন করে নিয়ে আসবে এবং তারা হরমুজ প্রণালীতে যদি কোনো রকমভাবে ইরান কিছু করতে চায় তাহলে তা আটকাবে, কোনোভাবেই যাতে সচল রাখা যায়, যেভাবে হোক হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির বাস্তবিকতা কতটা যৌক্তিকতা রয়েছে? চীন যদি এই হরমুজ প্রণালীর দখল পুরোপুরি আমেরিকা নিয়ে নেয়, তাহলে চীন কি চুপ করে বসে থাকবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তা মনে করছেন না। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। ইউএই, ইরান, এরা কিন্তু এই হরমুজ প্রণালীর খুব কাছাকাছি আছে। ইউএই
সংযুক্ত আরব আমরশাহী, তারা কিন্তু আমেরিকার বন্ধু। আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও সেখানে আছে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। সেক্ষেত্রে চীন অল আউট যদি যেতে হয়, আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি অনেক সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হুমকি দিয়েছে, দিয়ে অন্য পক্ষকে পিছিয়ে এনেছে। আমার ধারণা চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। হরমুজ প্রণালীর দখলদারির লড়াইয়ে আখেরে ক্ষতি হচ্ছে তো বাজারে। এই ক্ষতি বা এই ধাক্কা সামলাতে পারবে ভারত? কিভাবে সামলাবে? বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ট্রাম্প বলছেন আর কয়েকদিন পরেই হয়তো যুদ্ধের পরিসমাপ্তি হবে, 4 সপ্তাহের কথা বলা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তেলের দাম হয়তো কমে যেতে পারে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারগুলো আছে, সেটা কিন্তু তেলের ভরকেন্দ্র। সারা বিশ্বের জ্বালানি কিন্তু সেই জায়গা থেকে যাচ্ছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য হয়তো ট্রাম্প এই মন্তব্যটা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাতে যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হয়, সরকারের এই দিকগুলো দেখতে হবে।